তোমরা কি কেউ জানো সবাই চুপ করো কেন আমাদের হ্যালো তোমরা কি কেউ জানো আমাদের ইংরেজি ক্লাস হয় না কেন? এই আগে পাসওয়ার্ড গুলো দেন প্রথম সপ্তাহ হবে তো হবে আগে পাসওয়ার্ড থেকে তারপর দিতে করতে হবে প্রথম সপ্তাহে একটা দ্বিতীয় সপ্তাহে একটা আরে না সেকেন্ড পেপার কোর্স হ্যালো মুন্নি হ্যালো সেকেন্ড পেপার কোর্স শুনছো আগে ফার্স্ট পেপার হবে দেন আরে ভাই সবাই একসাথে কথা বলে বলবে কেউ সবাই একসাথে কথা বলবে আমাদের যে সেকেন্ড পেপার কোর্স ছিল গুরু মিলে আসছে কথা কও বাচ্চারা চুপ করো আরে বেটা কষ্ট বলা হয় কি শুরু করে দিতে আরে বাঙালি সাথে কথা বললেন না আচ্ছা আমাদের তো সেকেন্ড পেপার কোর্স এখনো শেষ হয়েছিল না ভাইয়া ওইটা চুপ কি হবে? থাকেন হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কেমন সবাই কথা বললেন না। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যায় মিউট করেন ভাইয়া মিউট করেন জীবন শেষ করলো এরা আগে মিউট করেন ভাইয়া সবাইকে মিউট করেন আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে শোনা যায় ওকে সো আজকে আমাদের লেকচার নাম্বার 3 এবং আজকে আমরা ফ্লোচার্ট শিখব ফ্লোচার্ট অ্যানসার করার নিয়মটা শেখার পরে আমরা প্র্যাকটিস স্টার্ট করব ক্লিয়ার ফ্লোচার্ট নিয়মটা শেখার পরে আজকে আমরা প্র্যাকটিস করা শুরু করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আর ফেসবুকে যারা ক্লাসটা দেখতেছে আজকে ক্লাসটা লাইভ সবার জন্য বাট ক্লাসটা সবার জন্য বাট পিডিএফটা শুধু হচ্ছে যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ডোন্ট ওয়ারি আর আই হোপ সবাই ভালো আছো তো চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে ডোন্ট টক ডোন্ট মেক এনি নয়েজ প্লিজ কথা বলতেছে হ্যালো প্লিজ কিপ সাইলেন্ট ভাই আমাদের সেকেন্ড পেপার ক্লাস হয় না কেন এক সপ্তাহ ফার্স্ট পেপার এক সপ্তাহ সেকেন্ড পেপার ভাইয়া এটা বলা হয়েছিল শুরুতে আচ্ছা তোমরা কি ফ্লো চার্টের পিডিএফ দেখতে পারতেছো সবাই ফ্লো চার্টের পিডিএফ দেখা যায় আচ্ছা ভাই আমাদের সেকেন্ড পেপারে দেখা যাচ্ছে জি ভাইয়া কথা বলছি আমি ভাইয়া পেপারের ক্লাস এক সপ্তাহ ফার্স্ট পেপার এক সপ্তাহ সেকেন্ড পেপার এইভাবে ক্লাস হবে ঠিক আছে টানা ফার্স্ট পেপার না বা টানা সেকেন্ড পেপার না গট মাই পয়েন্ট কারণ আমাদের তো দুইটাই শেষ করতে হবে শুধু ফার্স্ট পেপার হলে তো হচ্ছে না ভাইয়া তো শুধু ফার্স্ট পেপার না দুইটা জিনিসই আমাদেরকে পড়তে হবে ওকে সো খাতা বের করতে পারো তোমরা আর এই যে পিডিএফটা এটা তোমাদেরকে দিয়ে দিব পেয়ে যাবে এটা সবাই ডোন্ট ওয়ারি give me 1 second okay okay done let's start so flow chart এটা তোমাদের পরীক্ষাতে আসবে 2 দাগে এটার জন্য একটা নিউ প্যাসেজ থাকবে তো এই ফ্লো চার্ট তো ফ্লো শব্দের অর্থ কি আর ফ্লো চার্ট দ্বারা অ্যাকচুয়ালি স্যাররা তোমার কাছে কোন জিনিসটা জানতে চায় মানে এই কোশ্চেনটা দেয়ার মিনিং কি সো ফ্লো শব্দের অর্থ কি তোমরা কি জানো ফ্লো শব্দের অর্থ কি প্রবাহিকতা ফ্লো মানে প্রবাহ মোস্ট অফ দ্য টাইম ফ্লো মানে কি প্রবাহ তো এই প্রবাহ আসলে কিসের প্রবাহ তাই না ফ্লো চার্ট 5 মার্ক তো আজকে তোমরা কিভাবে 5 আউট অফ 5 পাবা ফ্লো চার্টে এই বিষয়টাই আমি দেখাবো আর এটা হচ্ছে এইচএসসি 2023 এর ইংলিশ প্রাইভেট ব্যাচ পেইড ব্যাচের ক্লাস লেকচার নাম্বার 3 ঠিক আছে তো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও আজকে ক্লাসটা লাইভ হচ্ছে ফেসবুকে ওকে সো ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা তো কিসের প্রবাহ বা কিসের ধারাবাহিকতা তাই না ফ্লো চার্ট মানে যে চার্টে কোনো কিছুর প্রবাহ দেখানো হয় তো এই ফ্লো চার্টে কিসের প্রবাহ দেখানো হয় যে কোনো একটা সুনির্দিষ্ট তথ্যের বা ইনফরমেশনের অর্থাৎ একটা প্যাসেজে
অনেক বিষয় থাকতে পারে। ধরো একটা প্যাসেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, একটু আমার কথা মন দিয়ে শুনো। তো এইখানে তার জন্ম, কোথায় বেড়ে উঠছে, গ্রাম, ছাত্র জীবন, কোথা থেকে মেট্রিক পাস করেছিল, তখন তো এসএসসি কে মেট্রিক বলতো, তারপরে কোন জায়গা থেকে এইচএসসি পাস করছে, কোন কলেজে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, রাজনীতি করছে, দেশ স্বাধীন করছে, রাষ্ট্রপতি হয়েছে, তারপরে মারা গেছে 1975 সালে। পুরা লাইফ স্টোরিটা। কিন্তু এর মধ্যে ফ্লো চার্টে তোমাকে একটা নির্দিষ্ট জিনিস দেখাইতে বলবে, তার জন্ম থেকে মৃত্যু, তার জন্ম থেকে মৃত্যু সবগুলা বিষয় প্যাসেজের মধ্যে থাকলেও ফ্লো চার্টে কখনো সবগুলা জিনিসই দেখতে চাইবে না। ফ্লো চার্টে একটা জিনিস দেখতে চাইবে, যে কোনো একটা, হয় তার স্টুডেন্ট লাইফ, নয় তার চাইল্ডহুড শৈশব কেমন কেটেছে, নইলে তার রাজনৈতিক জীবন পলিটিক্যাল লাইফটা সেইটা, নইলে দেশ স্বাধীন হওয়ার পরে তার কন্ট্রিবিউশন গুলা, এই জিনিসগুলা যে কোনো একটা জিনিস দেখতে চাইবে ফ্লো চার্টে। তো ফ্লো চার্ট তোমরা যেভাবে করো, প্যাসেজ থেকে মন মতো 5টা পয়েন্ট তুলে দাও, এটা কিন্তু মিস্টেক। আমি একটু তোমাদেরকে দেখাই। ধরো এই যে একটা প্যাসেজ, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, ইউনিট 1 এর লেসন 1 এটা মূলত। সো এই যে প্যাসেজটা, এখান থেকে তোমার একটু খেয়াল করো ভাই, আমি কোশ্চেনটা কিভাবে এটা একটু দেখাই, তারপরে তোমাদেরটা আমি পুরাটা বুঝাবো, এবং তোমরা পুরোপুরি শিওর থাকো তোমরা 5-এ 5ই পাবা, 5-এ 5 পাবা তোমরা ফ্লো চার্টে। এন্ড অফ দ্য ক্লাস। খেয়াল করো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজটা পড়ে বা উপলব্ধি করে মেক শর্ট নোটস, শর্ট নোট বানাও। তোমাকে কি বলছে এখানে, মেক সেন্টেন্সেস নাকি মেক শর্ট নোটস? কি বলছে এখানে দেখো তো, মেক সেন্টেন্সেস না শর্ট নোটস? তুমি কি হুবহু একটা সেন্টেন্স, তুমি ফ্লোচার্টে বসাই দিতে পারবা? না, কখনোই না। তো এই বিষয়গুলো সবই আমি শেখাবো ওয়ান বাই ওয়ান, খেয়াল করো। তো মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সে শর্ট নোট বানাও ইন দ্য ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে। শোয়িং দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাসকে দেখিয়ে তুমি একটা ফ্লো চার্ট বানাও। তো এই প্যাসেজে ইয়াহিয়া খান, পশ্চিম পাকিস্তানিদের শাসন, রক্তক্ষয়ী যুদ্ধ, সামরিক আইন সবকিছু আছে, অনেক কিছু আছে এখানে, কিন্তু এর মধ্যে সবকিছু দেখানো যাবে না, শুধু বাংলার ইতিহাসের পার্টটুকু দেখাইতে হবে, স্পেশালি সাল রিলেটেড, 52, 54, 58, এবং নাম্বার 1 ইজ ডান ফর ইউ, এবং একটা তোমাকে দিয়ে দিবে স্যাররা সবসময়। আচ্ছা, আরো আমি উদাহরণ দিব, এইটাই শুধু শেষ না, দেখো। সো আমি তোমাদেরকে লুক এট দিস। ধরো এই যে একটা প্যাসেজ, ইউনিট 5 এর লেসন 1, অ্যাডোলেসেন্স নিয়ে, মানে কিশোর কিশোরীদের বয়স সন্ধিকাল নিয়ে। তো এই প্যাসেজটার মধ্যে বাংলাদেশের কিশোরী ছেলেদের অবস্থা, বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা, এবং বাংলাদেশি কিশোর কিশোরীদের বয়স সন্ধিকালটা কেমন হয়, এই সব কিছু লেখা আছে। বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সহ অনেক কিছু আছে এই প্যাসেজটার মধ্যে। কিন্তু কিন্তু এটার ফ্লোচার্টটা দেখো, মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স, প্রধান বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে কি, বৈশিষ্ট্য, ফিচার্স। তো মেজর ক্যারেক্টারিস্টিক্স বা কি ডেভেলপমেন্টস অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের মূল বৈশিষ্ট্যগুলা কি, অথবা মূলত কোন জিনিসটা ডেভেলপ করে একটা ছেলে বা কিশোর বা কিশোরীর মধ্যে, সেই জিনিসটা তোমাকে দেখাইতে বলছে এই ফ্লোচার্টের মধ্যে। এখন এখানে কিশোরী মেয়েদের কথা, ছেলেদের কথা, বিভিন্ন রোগ ব্যাধি সহ অনেক কিছু থাকলেও আমরা কি সবকিছু দেখাইতে পারবো, নাকি শুধু বয়স সন্ধিকালের বৈশিষ্ট্যটাকে দেখাইতে বলছে? কোনটা? এই জিনিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তুমি যদি খেয়াল না করো। আচ্ছা, এই যে এরপরে আরেকটা প্যাসেজ, লুক এট দিস। এরপরে এই যে আরেকটা প্যাসেজ, এটা বাংলাদেশি কিশোরী মেয়েদের, কিশোরী ছেলেদের বিয়ের বৈধ বয়স কত, কত পার্সেন্ট মেয়ের কোন সময় বিয়ে হয়, যৌতুক, অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ভায়োলেন্স, এই অনেক বিষয় আছে এই প্যাসেজটার মধ্যে। কিন্তু এখানে কোয়েশ্চেনটা দেখো, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তো একটা ফ্লো চার্ট বানাইতে বলছে, যেটা শোয়িং, তুমি দেখাবা দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা। জাস্ট তুমি এই প্যাসেজের মধ্যে কিশোরী ছেলেদের অবস্থা দিতে পারবা? ছেলেদের অবস্থা দিতে বলছে? না। প্যাসেজের মধ্যে ছেলেদের বিষয় আছে, অনেক রোগ ব্যাধি আছে, গর্ভধারণ, গর্ভনিরোধ, শ্বশুর বাড়ি, এই অনেক বিষয় লেখা আছে, যৌতুক, কিন্তু এই সব কি দেখানো যাবে না? কিচ্ছু দেখানো যাবে না, এক্সেপ্ট দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের সিচুয়েশন রিলেটেড যা আছে তার 5টা পয়েন্ট তোমাকে এখানে লিখতে হবে।
সো একটা অপশন একটা তোমাকে স্যাররা দিয়ে দিবে, যেমন এখানে দিছে গেটিং ম্যারিড আর্লি, দ্রুত বিয়ে হয়ে যায়। বাকি এই 5টা তোমাকে ফিল আপ করতে হবে, যে 5টা আমি করে দিছি এবং বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। সো বেসিক্যালি তোমাকেই করতে হবে, একটা স্যাররা দিয়ে দিবে। এখন তুমি কি সেন্টেন্স থেকে যে কোনো 5টা পয়েন্ট তুলে দিতে পারবা, নাকি যে রিলেটেড চাইছে সেই রিলেটেড দিবা? কোনটা? যে রিলেটেড। এইটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা নিয়ম কানুন গুলোর দিকে একটু দেখি। তো ফ্লো চার্টে আগে ছিল 10 মার্ক, 5টা অপশন লিখতে হতো 2 মার্কস করে। আগে ছিল কত? 10। এখন কত? এখন মাত্র 5 মার্ক, 5টায় 5। এটা ইনজাস্টিস, আসলে ফ্লো চার্টে 10 মার্কস ছিল আগে, অনেক সহজে 10-এ 10 পাওয়া যেত, এখন 5 যদিও। তো দেখি আমরা, তো ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা। তো কিসের প্রবাহটা করব আমরা, কোন জিনিসটা ফ্লো করব আমরা? শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে, প্যাসেজের শুধু সেই বিষয়টাতেই আলোকপাত করতে হবে। তার মানে কি বলছে, এই যে একটা শব্দ আমরা বারবার পাইছি, শোয়িং শোয়িং শোয়িং, শোয়িং বা হাইলাইটিং, শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে, প্যাসেজের শুধু সেই বিষয়টাতেই আলোকপাত করতে হবে। অর্থাৎ শোয়িং বা হাইলাইটিং এই শব্দ দুটো খেয়াল করবে, এর বাইরে কোনো শব্দ পাবে না। এইখানে শোয়িং এর পরে কি দেখাইতে বলছে? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। শোয়িং এর পরে কি দেখাইতে বলছে? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। আচ্ছা, এর পরেরটা আমরা আসি। এইখানে শোয়িং এর পরে কি দেখাইতে বলছে? রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং। শোয়িং আছে, শোয়িং এর পর কি দেখাইতে বলছে? শোয়িং এর পর যেটা দেখাইতে বলছে ওইটাই দেখাইতে হবে। শোয়িং এর পর এখানে কি দেখাইতে বলছে? দ্য অ্যাক্টিভিটিজ এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার কার্যক্রম এবং তার অর্জন সমূহ, সে কি কি করে গেছে এবং জীবনে তার অর্জন কি, নোবেল পাইছিল, এই বিষয়গুলা এটা জাস্ট শো করতে হবে। এখন আমরা কি সবকিছু দেখাবো, নাকি শোয়িং এর পরে যেটা বলছে শুধু সেটাতে আলোকপাত করব? কোনটা বলো, কোথায় আলোকপাত করব? দুইটা শব্দ হয়, শোয়িং থাকবে, শোয়িং না থেকে হাইলাইটিং ও দিতে পারে, হাইলাইটিং ও দিতে পারে। ক্লিয়ার? সো হাইলাইটিং থাকুক আর শোয়িং থাকুক, এই দুইটাই মধ্যে একটা পাবা এবং বিষয়টা সেমই। আর দেখাইতে হবে, এই শোয়িং এর পর, শো মানে দেখানো, কোনো কিছু আমি দেখি এটাকে বলে আই সি। আমি দেখি কোনো কিছু, আমি কাউকে দেখাই, আমি স্যারকে দেখাচ্ছি, এটা স্যার দেখাইতে বলছে তোমাকে, এটা শো। কোনো কিছু আমি খাই এটাকে বলে আই ইট, কোনো কিছু আমি খাওয়াই এটাকে বলে আই ফিড অথবা আই ট্রিট। কোনো কিছু আমি জানি এটাকে বলে আই নো, কোনো কিছু আমি কাউকে জানাই এটাকে বলে আই ইনফর্ম। কি বলে? আই ইনফর্ম। ক্লিয়ার? ওকে। সো কোনো কিছু আমি শিখি এটাকে বলে লার্ন, কোনো কিছু আমি শেখাই এটাকে বলে টিচিং। এটাকে কি বলে? আই টিচ। বুঝছো না বুঝো নাই? তো এখানে কি আমি দেখি না আমার দেখাইতে বলছে? কোনটা? এখানে দেখাইতে বলছে শো। তো শোয়িং শব্দটা স্যাররা উল্লেখ করবে। তো শোয়িং এর পর যা থাকবে আমরা সেটা দিব। এই যে প্যাসেজটা ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে, তো এখানে বলছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক ইউ ফ্লোচার্ট শোয়িং। আচ্ছা, এখানে কি শো করতে বলছে বলো তো তোমরা আমাকে? এই প্যাসেজ থেকে কি শো করতে বলছে বলো? স্বপ্নের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, মানে স্বপ্ন কেমন হয়, স্বপ্নের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। তো শোয়িং এর পর যা আছে, এখন এই যে প্যাসেজটা, এটা একটা বিশাল প্যাসেজ। এইটাতে স্বপ্নের বিভিন্ন থিওরি, কোন মনীষী স্বপ্ন নিয়ে কি বলছে, স্বপ্ন কি সত্যি না মিথ্যা, অনেক বিষয় আছে, এই মুখস্থ এরা আমার। কিন্তু দেখাইতে বলছি কি, শুধু স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স, মানে স্বপ্ন কেমন হয়। এই প্যাসেজটার মধ্যে স্বপ্ন মানুষ কেন দেখে, কি কারণে দেখে, স্বপ্নের কি সত্যিকারের কোনো উদ্দেশ্য আছে কিনা, অবজেক্টিভ আছে কিনা, স্বপ্ন রিয়েল কিনা, এরকম অনেক কিছু আছে এই প্যাসেজের মধ্যে। কিন্তু তোমার দেখাইতে বলছি কি, কেন স্বপ্ন দেখি এটা দেখাইতে বলছেন না, স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স। তো স্বপ্নের ক্যারেক্টারিস্টিক্স কেমন, স্যার একটা দিয়ে দিছে, এই প্যাসেজের মধ্যেই আছে অ্যান্সার। এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন কেমন, অসাধারণভাবে প্রাণবন্ত হয়, অথবা ভেরি ভেগ, মাঝে মাঝে খুবই অস্পষ্ট, কখনো কখনো খুব জয়ফুল ইমোশনস এ পরিপূর্ণ, আবেগ বা আনন্দময় একটা আবেগে ভরা থাকে, কখনো কখনো ভীতিকর ছবি, হ্যাভিং ফ্রাইটনিং ইমেজেস, কখনো নির্দিষ্ট এবং বোধগম্য, বোঝা যায় যে আমি কি স্বপ্ন দেখছি, আর কখনো বিভ্রান্তিকর এবং অস্পষ্ট, বোঝা যায় না যে আমি আসলে কেন স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম, এটা অত অস্পষ্ট কেন। এইভাবে বিষয়টা কাজ করে। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই যে ফ্লো চার্টের যে অ্যান্সার গুলো হয়, এটাকে তুমি বানাই লিখবা নাকি এটা প্যাসেজের মধ্যেই দেয়া আছে? কোনটা তোমার ধারণা? প্রত্যেকটা জিনিস 100% প্যাসেজের মধ্যে দেয়া আছে। ক্লিয়ার? 100%। তোমাকে কোনো কিছু বাইরে থেকে আনতে হবে না, সৃজনশীল না যে তোমাকে বানাই লিখতে হবে, মঙ্গল গ্রহ থেকে আনতে হবে, নাথিং।
প্যাসেজের মধ্যেই দেয়া আছে, শুধু যেটা শো করতে বলছে ওই রিলেটেড জিনিসটা আমরা শো করব। এখন প্যাসেজের মধ্যে কি শুধু যেটা চাইছে স্যাররা ওইটাই থাকবে, না আরো অনেক ইনফরমেশন থাকবে? কোনটা? আরো অনেক ইনফরমেশন থাকবে। কিন্তু আমরা দেখাবো শুধু ওইটা যেটা স্যার শো করতে বলছে আমাকে। ক্লিয়ার? ওকে, তো এখন দেখো এই নিয়মগুলা তো আমরা শিখতেছি। নিয়মের পরে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লো চার্ট হচ্ছে এই 10টা। খেয়াল করো, এই 1 থেকে শুরু করে এই যে 10টা, তোমরা এই 10টার মধ্যে এক্সাম একটা পাবা মাস্ট। তো এই 10টা আমি তোমাদের জন্য এই ফ্লো চার্ট তো আমি করে দিছি, করে এটার বাংলা অনুবাদ আমি দিয়ে দিছি তোমাদেরকে। ক্লিয়ার? এই একটা দেয়া থাকবে ফার্স্ট সেটটা, বাকি 5টা তোমাকে লিখতে হবে। তো আমি এটা করে দিছি এই 10টা। এই 10টার মধ্যে থেকে তোমরা প্রি টেস্ট, টেস্ট, বোর্ড 3টা জায়গাতেই পাবা, এটা লিখে নিও। এই 10টার মধ্যে থেকে প্রি টেস্ট, টেস্ট, বোর্ড, এই 10টা আগে ঠুটস্থ। এই 10টা ফ্লোচার্ট দেখো নিয়ম কখন কাজে লাগবে, যদি আমাদের আনকমন পড়ে, কমন পড়ে নাই তখন আমরা হচ্ছে ওইটা ঠিক আছে নিয়ম অনুযায়ী করব, কিন্তু যেটা আমাদের কমন পড়ছে সেটা জাস্ট হুবহু এভাবে লিখে দিবা তুমি 5 আউট অফ 5। ক্লিয়ার? এই যে দেখো নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, এইটা আমি বাংলা অনুবাদটাও দিয়ে দিছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ক্লিয়ার? প্রত্যেকটার বাংলা অনুবাদটাও আমি দিয়ে দিছি এই ফ্লো চার্টে, যাতে তোমাদের পড়তে জিনিসটা অনেক সুবিধা হয়। ক্লিয়ার? যাতে তোমরা ভালো করো, যাতে একদম ইজিলি মার্কস গুলা পাও, যাতে না কাটাকাটি, জড়াজড়ি, ভুল, ইনকারেক্ট কোনো কিছু যেন না হয় প্রত্যেকটা। তারপরেরটা দেখো অ্যাডোলেসেন্স নিয়ে, এটা আসছে এই বছর, এটা আসছে, এটা তোমাদের প্রি টেস্টেও পাবা, টেস্টেও পাবা। মেজর ক্যারেক্টারিস্টিক্স জানতে চায় স্যাররা বয়স সন্ধিকালের, সো একটা স্যাররা দিয়ে দেয় ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, বাকি 5টা আমি অ্যান্সার করে দিছি এবং বাংলা মিনিংও দিয়ে দিছি যাতে তোমাদের পড়তে জিনিসটা সুবিধা হয়। ক্লিয়ার? এরপরে এই যে আরেকটা, তারপরে আরেকটা আছে এভরিওয়্যার, নেলসন ম্যান্ডেলার পরে যেটা, তারপরে আরো 2টা গেল, তারপরে এই যে আরেকটা আমেরিগোকে নিয়ে। আমেরিগোর প্যাসেজ হয়তো তোমরা পড়ছো অনেকে বা জানো, আমি পড়াবো এগুলো যদিও। সো হোমলেস, গৃহহীন, তারপরে আর কি কি বিষয় আছে প্রত্যেকটা জিনিস আমি এখানে করে দিছি। তো এই পিডিএফটা দিব, তোমরা এই 10টা বাংলা অনুবাদ দেয়া আছে, তোমার পড়তে একটু কষ্ট হবে না। আর আমি নিজে এগুলো পড়াই দিব, আজকে থেকে তোমাদের প্যাসেজ পড়ানো শুরু হবে। আমি নিজে এই পিডিএফটা দিয়ে দিব এবং এটা পড়ায়ও দিব প্রত্যেকটা ফ্লোচার্ট তোমাদেরকে। আর এরপরে তুমি বাসায় জাস্ট নিজে 2বার পড়বা, মুখস্থ, ব্যাস। আমি নিয়মও শেখাচ্ছি আর এই 10টার পিডিএফও দিয়ে দিলাম। তো কমন পড়বে 100%, কমন না পড়লেন তো নিয়ম আছেই। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝছো না বুঝো নাই? তো ফ্লো চার্টে কি আর ভয় থাকার কথা? বুঝছি ভাই। সবাই শুধু নিয়মটাই শেখে, ফ্লো চার্টে অনেকে শুধু নিয়মটাই শেখে কিন্তু প্র্যাকটিস বা নিজের একটু ফোকাসড হইতে পারে না। কিন্তু আমি অ্যান্সার গুলো করে দিছি, বাংলা অনুবাদও দিয়ে দিছি যাতে তোমরা ইজিলি ক্যাচ করতে পারো জিনিসটা। 10টা ফ্লো চার্ট পড়তে তোমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে, একদম সহজ টপিক, বাংলা সহ দেয়া, বাংলা মিনিং সহ। তো তোমার একটুও কষ্ট হবে না। আচ্ছা, সামনে আগে আমরা নিয়মে। তো ফ্লো চার্টে কি আমি শুরুতে 2 লাইন, মাঝখানে 1 লাইন, শেষে 2 লাইন নেবো, নাকি যেটা শো করতে বলছে শুধু সেটা দেখাবো? কোনটা? যেটা করতে বলছি সেটা দেখো। অ্যান্সার হিসেবে সব সময় ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার যখন তুমি করবা অলওয়েজ শর্ট পয়েন্টটা অথবা শর্ট নোটটা ব্যবহার করতে হবে। কখনো ভুলেও হুবহু কোনো সেন্টেন্স গঠন করা যাবে না। সেন্টেন্স মানে কি? সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এই স্ট্রাকচারে কখনো অ্যান্সার করা যাবে না। অ্যান্সার হইতে হবে সবসময় জাস্ট পয়েন্টটা। বয়স সন্ধিকালের মূল বৈশিষ্ট্য কি? এই পয়েন্টটা তোমাকে দিতে হবে। কখনোই হুবহু কোনো সেন্টেন্স প্যাসেজ থেকে নেওয়া যাবে না, নিতে হবে শুধু পয়েন্টটা বা শুধু শর্ট নোটটা। ওইটা তুমি যে অ্যান্সারটা করবা, স্যার একটা অ্যান্সার তোমাকে দিয়ে দিবে, প্রত্যেকটা ফ্লোচার্টে একটা ফার্স্ট অ্যান্সারটা দেয়া থাকবে। তো ফার্স্ট অ্যান্সারটা স্যারও কোনো সেন্টেন্স দিবে না, স্যারও শুধু শর্ট পয়েন্টটা বা শর্ট নোটটাই লিখে দেবে। আর তুমি অ্যান্সার করবা, তুমি কি সবগুলো সেন্টেন্স করে দিবা না তুমিও শর্ট নোট দিবা? কোনটা? জাস্ট শর্ট নোট বা ওই পয়েন্টটা শুধু, ভুলেও কখনো কোনো সেন্টেন্স মেক করবা না। ক্লিয়ার? ওকে, আমরা একটা দেখি। দেখো স্যার এখানে দিছে ব্লাড শেড ইন 1952 ফর মাদার টাং, আমরা মাতৃভাষার জন্য 1952 সালে রক্ত দিয়েছি। এখন এখানে কি আছে? উই হ্যাড শেড ব্লাড বা উই হ্যাড ব্লাড শেড। আমরা উই হ্যাড এটা দেয়া আছে না, সাবজেক্ট অক্সিলারি গুলো দেয়া আছে না, অনলি কি আছে? এই ব্লাড শেড থেকে পয়েন্টটা দেয়া, সাবজেক্ট অক্সিলারি কোনোটাই নাই, কারণ কখনোই ফ্লো চার্টে সেন্টেন্স মেক করা যাবে না।
কখনোই ফ্লোচার্টে সেন্টেন্স মেক করা যাবে না, ঠিক আছে? কখনোই না, অলওয়েজ কি করতে হবে, জাস্ট শর্ট নোট বা শর্ট পয়েন্ট। পরেরটা দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড দ্য সাউথ আফ্রিকা এগেইনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন। এখানে কি দিছে যে হি হ্যাড গাইডেড দি সাউথ আফ্রিকানস এগেইনস্ট রেসিয়াল ডিসক্রিমিনেশন, হি হ্যাড আছে, সাবজেক্ট অক্সিলারি আছে, নো। এরপরেরটা দেখো, হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্ন নিয়ে। এখানে কি আছে, ড্রিম ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এটা আছে নাকি শুধু এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড? স্বপ্ন কেমন, স্বপ্ন অসাধারণ প্রাণবন্ত, তো এটা কি আছে যে ড্রিম ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এটা আছে নাকি শুধু এক্সট্রাঅর্ডিনারি ভিভিড? কি আছে? অলওয়েজ কি করতে হবে, শর্ট নোট বা শর্ট পয়েন্ট। কখনো যেন তুমি সেন্টেন্স দিয়ে না আসো, সেন্টেন্স দিলেই কিন্তু ভুল হবে, কারণ কখনোই ফ্লো চার্ট সেন্টেন্স চায় না, চার্টের মধ্যে জাস্ট তুমি পয়েন্টটা লিখে আসবা। কুল, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো নোটটা বা পয়েন্টটা ভার্বের সাথে, এইটা একটা তোমাদের কোয়েশ্চেন, সবাই প্রশ্ন করে যে ভাইয়া অ্যান্সার যখন করব, অ্যান্সার গুলো কি ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, নাকি V3 দিয়ে করব, নাকি 2+V1 দিয়ে করব, নাকি অন্য কিছু দিয়ে করব, তাই না? সেখানে দেখো অ্যান্সার হিসেবে তুমি মানে নোটটা যে পয়েন্টটা যেটা তুমি লিখবা অ্যান্সার হিসেবে, সেই নোট বা পয়েন্টটা সব সময় অলওয়েজ তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করতে পারো, তুমি V3 দিয়ে স্টার্ট করতে পারো, তুমি 2+V1 দিয়ে স্টার্ট করতে পারো, অথবা অন্য কিছু দিয়েও স্টার্ট করতে পারো। এটাতে কোনো ভুল হবে না, তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে করো বা V3 দিয়ে করো বা 2+V1 দিয়ে শুরু করো, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে যে পয়েন্টটা স্যার শো করতে বলছে সেই পয়েন্টটা তুমি দিছো কিনা, কি V3 তে দাও না ভার্বের সাথে আইএনজি দাও এটা ম্যাটার না, কিন্তু স্যার যেটা শো করতে বলছে তুমি সেইটা শো করছো কিনা। ওইটা যদি তুমি শো করো তাহলে V3 দাও, ভার্বের সাথে আইএনজি দাও, V2 দাও, এটা কোনো বিষয় না। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? দেখো আমি একটু এখানে তোমাদেরকে দেখাই, ধরো এই যে অ্যান্সারটা স্যাররা এখানে ব্লাড শেড ভার্বের V2 দিয়ে স্টার্ট করছে, ঠিক আছে, ভার্বের সাথে V3 দিক, আইএনজি দিক, 2+V1 দিক, যে কোনোটা দিক, এখানে গাইডেড দিয়ে শুরু করছে V2, এখানে আমিও তোমাদের অ্যান্সারে V2 দিছি, এস্টাবলিশড V2, ডিটারমাইন্ড V2, বিকেম V2, অ্যাওয়ার্ডেড V2। তো এখন তোমরা বলো তাহলে ভাইয়া বেস্ট কোনটা, তাই না? যে আমরা ভাইয়া V3 দিয়ে স্টার্ট করবো অ্যান্সার গুলা, নাকি ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করব, নাকি হচ্ছে যে অন্য কোনো ওয়েতে 2+V1 দিয়ে স্টার্ট করব, কোনটা দিব অ্যাকচুয়ালি, তাই না? নাকি আর্টিকেল দিয়ে শুরু করব A and D দিয়ে? তো প্রশ্ন করতে পারো তোমরা যে ভাই আসলে কোনটা বেটার। তো এখানে মনে রাখবা সব সময় স্যাররা তোমাকে একটা অপশন দিয়ে দিবে ফার্স্ট একটা ফ্লো চার্টে। তো স্যার যদি V3 দিয়ে স্টার্ট করে তুমিও চেষ্টা করবা কি V3 দিয়ে করার। স্যার যদি V2 দেয় তুমিও কি দিবা V2। স্যার যদি ভার্বের সাথে আইএনজি দেয় তুমিও চেষ্টা করবা বাকি পাঁচটা কি দিয়ে করার, আইএনজি দিয়ে। আমার কথা তোমাকে সব সময় একটা ফার্স্ট এডটা স্যার করে দিবে। তো স্যার যদি আইএনজি করে তুমিও কি করার চেষ্টা করবে আইএনজি। স্যার যদি V3 দেয় তুমিও কি করবা V3। স্যার যদি ফার্স্ট এডটা 2+V1 দেয় তুমিও কি দিবা 2+V1 চেষ্টা করবা। স্যার যদি V2 দেয় তুমিও কি দিবা V2। এখন দেখো দুইটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাই। এই যে যেটা এটা কয়েকবার আসছে বোর্ডে, ক্লিয়ার, কয়েকবার আসছে বোর্ডে, কয়েকবার এই কোশ্চেনটা। তো স্যার কি দিয়ে স্টার্ট করছে দেখো, গেটিং ম্যারিড আর্লি। এটা হচ্ছে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। বাংলাদেশে কিশোরী মেয়েদের কি অবস্থা এটা দেখাইতে বলছে। তো স্যার যে অপশনটা দিয়েছে সেটা কি দিয়ে দিয়েছে দেখো তো, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে। এখন আমরা যখন অ্যান্সার করার চেষ্টা করব বা অ্যান্সার করব, আমরাও অল বেস্ট ট্রাই করব, সর্বোচ্চ হাইস্ট ট্রাই করব কি আইএনজি দিয়ে করার। তাহলে দেখো আমি তো এই বাকি পাঁচটা তোমাদের কিভাবে করে দিছি। স্যার আইএনজি দিছিল, আমি কি দিছি গেটিং ম্যারিড আর্লি, এটা স্যার দিছে। আমি দিছি ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে। লুজিং মোবাইলিটি, লসের সাথে আইএনজি, স্যার আইএনজি দিছে, আমিও ট্রাই করছি আইএনজি দেওয়ার। লুজিং মোবাইলিটি। গেটিং মার্জিনালাইজড ইন দ্য ইনলস হাউস, শ্বশুর বাড়িতে তারা কোন ঠাস হয়ে পড়ে। ল্যাকিং ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের অভাব আছে বাংলাদেশি মেয়েদের মধ্যে। ফেসিং রিস্ক ইন টার্মস অফ প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, সন্তানদানের ক্ষেত্রে এবং গর্ভধারণের ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন, রিস্কের সম্মুখীন। সেটা হচ্ছে বাংলাদেশি কিশোরী মেয়েদের অবস্থা। পাঁচটা পয়েন্ট স্যার আইএনজি দিয়ে দিছিল, আমরাও ট্রাই করছি কি আইএনজি দিয়ে দেওয়ার। এর উপর একটা দিলাম আমরা যেটা দেখতে যাই, দেখো এই যে যেটা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে স্যার গাইডেড V2 দিছে, আমরাও সবগুলো, আমিও তোমাদেরকে V2 দিয়ে দিছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া সবগুলা কি V2 দিয়ে দেওয়া সম্ভব? মানে স্যার একটা V2 দিল,
তাই না? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি বুঝতেছো না? ক্লিয়ার? সবাই ক্লিয়ারলি বুঝতেছো? ওকে, ভেরি গুড। দেখো, সো স্যার V2 দিলে আমরা কি দিব? V2। স্যার যদি আইএনজি দেয় আমরা কি দিব? আইএনজি। স্যার যদি 2+B1 দেয় আমরা কি দিব? 2+B1। স্যার যদি আর্টিকেল দিয়ে স্টার্ট করে, আর্টিকেল দিয়ে, তাহলে আমরাও ট্রাই করবো কি? আর্টিকেল দেওয়ার। স্যার যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, মানে কথার কথা, কিন্তু ওগুলা দিয়ে হয় না সাধারণত। তো স্যার যেভাবে দিবে ফার্স্ট স্টেপটা, আমরা ওইটাই বাকি 5টা ফলো করার ট্রাই করব। এখন সবগুলা কি আসলে আইএনজি দিয়ে মিলবে? ধরো এই 2টা মিলছে, একটা আমি যেটা দেখাইলাম ওইটা মিলছে, যে একটা V2 দিয়ে দেখাইলাম এইটা মিলছে, কিন্তু সব প্যাসেজের সবগুলা কি স্যার যেভাবে দিচ্ছে সেগুলা মিলবে? তোমাদের কি মনে হয় মিলবে? না ভাইয়া, না, মিলবে না। এই প্যাসেজটা, এই যে প্যাসেজটা ড্রিমস, এটা আনা হয়েছে বিদেশি কোনো ওয়েবসাইট থেকে, ঠিক আছে? স্বপ্ন নিয়ে কোনো একটা জার্নাল থেকে, যেটা রিসার্চ করে পাবলিশ করা হয়েছে সেই জার্নাল থেকে। তো এই জার্নালটা যিনি লিখছিল, এই এই আর্টিকেলটা যিনি লেখে, সে কি এটা মাথায় নিয়ে লিখছে যে এইটা থেকে বাংলাদেশের শিক্ষা বোর্ডে ফ্লোচার্ট করবে, ফ্লোচার্ট দিতে পারে? সো আমি এমন ভাবে প্যাসেজটা লিখবো, সেন্টেন্স গুলো যাতে সবগুলো আইএনজিতে মিলে, অথবা এমন ভাবে লিখবো সবগুলা 2+V1 মানায়, বা এমন ভাবে সেন্টেন্স গুলা দিব যাতে সবগুলা V2 তে মানায়। প্যাসেজটা কি সেইটা মাথায় রেখে লিখছিল? তোমার কি মনে হয়? এরকম লিখে না। কি? কখনোই না। তো তুমি যখন, হ্যাঁ, তো তুমি যখন অ্যান্সার করতে যাবা, স্যার আইএনজি দিয়ে স্টার্ট করছে, তুমিও আইএনজি দিয়ে স্টার্ট করবা। এখন সবগুলা যে আইএনজি হবে, বিষয়টা এমন কখনোই না। এখন তুমি চিন্তা করতে পারো, ভাই আমার 3টা আইএনজিতে হয়েছে, 2টা আইএনজি হয় নাই ভাইয়া, এখন আমার কি 2টা ভুল হইলো? উত্তরটা হচ্ছে না, তোমার উত্তর ভুল হয় নাই। কিন্তু তুমি স্যার যেটা শো করতে বলছে ওইটা শো করছো কিনা? তুমি আইএনজি দাও, V3 দাও, V2 দাও, ওইটা ম্যাটার না, কিন্তু স্যার যেটা দেখাইতে বলছে তুমি ওই জিনিসটাই শো করছো কিনা। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? গুলা যে তোমার V3 তে মিলবে, আমার V3 তে মিলবে, স্যার আইএনজি দিচ্ছে আমিও সবগুলো আইএনজি দিচ্ছি, এমন যে মিলবে এমনটা কিন্তু না হতেই পারে। কারণ প্যাসেজ যখন লিখছে, এই প্যাসেজ দিয়ে ফ্লো চার্ট বানাবে, এইটা মানায় তারা প্যাসেজ লিখে নেয়। ক্লিয়ার? সো তোমরা যখন একটা জিনিস লেখো বা পড়ো, এমন ভাবে কেউই করে না যে এই প্যাসেজ থেকে কোশ্চেন বানাবে, সো আমি এইভাবে প্যাসেজটা করি। এটা যদি তুমি করো, তাহলে ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো, এটা চিন্তা করলে। তো সবগুলা নাই মিলতে পারে, কিন্তু আমরা সব সময় ক্রিটিক্যাল থাকবো কোন জিনিসটার ব্যাপারে? যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা কি স্যার যেটা দিতে বলছে, শো করতে বলছে, সেইটা কি না। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। একটা আমরা প্র্যাকটিস করবো ভাইয়া, অফকোর্স 100% আমরা প্র্যাকটিস করবো, কিন্তু আগে তো প্যাসেজ পড়াইতে হবে। প্যাসেজ পড়া, এমসিকিউ পড়বো, শর্ট কোশ্চেন পড়বো, তারপরে আমরা ফ্লোচার্ট পড়বো। সাজেশনে তোমাদেরকে টপ 10 সাজেশনে যে 10টা প্যাসেজ দেওয়া হয়েছে, এর প্রত্যেকটাই আমি তোমাদেরকে পড়াবো। ক্লিয়ার? ওকে। এরপর দেখো, হুবহু কোনো দেখো, তো নোট বা পয়েন্ট তুমি ভার্বের সাথে আইএনজি, V3, 2+V1 যে কোনো কিছু দিয়ে শুরু করতে পারো। হুবহু কোনো সেন্টেন্স কপি করা বা ইউজ করা সম্পূর্ণ নিষেধ। হুবহু কোনো সেন্টেন্স কপি করা বা ইউজ করা সম্পূর্ণ নিষেধ। হুবহু ইউজ করো না। কারণ কি? তুমি কি সেন্টেন্স নিতে পারবা যে তুমি সেন্টেন্স একটা হুবহু তুলে দিলা? ফ্লোচার্টে কি সেন্টেন্স দিয়ে অ্যানসার করা যায় না? শর্ট পয়েন্ট শুধু পয়েন্ট। তুমি যদি সেন্টেন্স দিয়ে আসো, গেল 1 মার্ক। তবে দেখো, তো হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না, তবে কিওয়ার্ডস গুলোর ব্যবহার অত্যাবশ্যক। তবে কিওয়ার্ডস গুলা, কিওয়ার্ডস, মূল ওয়ার্ড যেটা, মূল পয়েন্ট যেটা, সেটা তো অত্যাবশ্যক, মাস্ট, সেটা ব্যবহার করতে হবে আমাদেরকে। আর একটা বিষয়, অবশ্যই বক্স রাখতে হবে। নো বক্স নো মার্কস। অবশ্যই কি বক্স রাখতে হবে। আমার কলেজের পরীক্ষাতে ফার্স্ট ইয়ারে, তখন আমাদের সময় তো শর্ট সিলেবাস ছিল না, করোনাও ছিল না, ফুল সিলেবাস। তো পরীক্ষাতে ফ্লো চার্ট আসছে, আমরা তো পারতাম, অ্যান্সার টেন্সার করে আসছি, কিন্তু ওই সময় ফার্স্ট ইয়ারে পড়ি, প্রথম পরীক্ষা। সো আমরা চিন্তা করতাম কি যে আগে অ্যান্সারটা লিখি, কারণ আগে বক্স এঁকে ফেললে পরে দেখা যাচ্ছে যে অ্যান্সারটা লিখতে গেলে বক্সের বাইরে চলে যায় অনেক সময়। তোমরা কি এটা কখনো ফেস করছো? ধরো তুমি বক্স আগে আঁকছো, বক্স এঁকে তারপরে তুমি অ্যান্সারটা লিখতে গেছো। তো যখন তুমি অ্যান্সারটা লিখতে গেছো, তখন দেখবা যে হয়তো অনেক সময় বক্সের বাইরে চলে যায় লেখা। এমন ফেস করছো না কখনো কেউ? হ্যাঁ ভাইয়া। কি যে ওই বক্স পরে আঁকবো, আগে অ্যান্সার গুলো লিখবো, তারপরে বক্স আঁকবো। ঠিক আছে, এটা চিন্তা করে অ্যান্সার করতেছি। এইবার অ্যান্সার করা শেষ, 6টাই লেখা শেষ। এবার আমি পরে অ্যান্সার টু কোয়েশ্চেন নং 3,
পরের ডাইরেক্ট কোশ্চেনে চলে গেছি, ওই বক্স আর রাখা হয় নাই ফ্লো চার্টে। রেজাল্ট দিছে, এবার আমার কম্পিটিটর ছিল একটা মেয়ে, ইংলিশে ও আমার থেকে 8 মার্কস বেশি পেয়েছে। তখন 50-এ পরীক্ষা হলো, কারণ হাফ ইয়ারলি পরীক্ষাতে ফুল সিলেবাস কমপ্লিট করে পায় না স্যার, 50, ঠিক আছে। তো ও পাইছিল সম্ভবত 44 আর আমি মেবি পেলাম 36 50-এর মধ্যে। তো ম্যাডাম আবার খুব ভালো জানতো দুইজনেই আমাদেরকে, ও ফার্স্ট হইলো, আমি সেকেন্ড হইলাম। কেন? এবার আমি কেন কম পাইলাম, ম্যাডামের কাছে আমরা গেলাম, ম্যাডাম বলতেছে তুমি কি ফ্লো চার্টে বক্স আঁকছিলা? তখন আমার মনে পড়ছে যে আমি তো বক্স নাইকা, বক্সের বাইরে অ্যান্সার চলে যায় নাকি, এই জন্য আগে অ্যান্সার লিখছিলাম। এবার পরীক্ষার হলে তাড়াহুড়া থাকে, অ্যান্সার যে লেখা হয়ে গেছে বক্স আঁকতে আর মনে নেই, আমি দুপ করে পরে কোশ্চেনে চলে গেছি যে অ্যান্সার টু কোশ্চেন 3 দিয়ে 3 অ্যান্সার করা শুরু করছি, ওই বক্স আর আঁকা হয় নাই। তো বুঝছো না বুঝো নাই, বক্স না আঁকলে কি পাবা? বুঝছি ভাইয়া। সবই করছো কিন্তু বক্স আঁকো নাই, গেল। ঠিক আছে, এত সময় যা পড়াইছি সব মানছো তুমি, কিন্তু বক্স দাও নাই, শেষ। ভাইয়া V2 কি ইউজ করা যাবে? অবশ্যই যাবে। ঘটনা যদি পাস্ট টেন্সের হয় অবশ্যই V2 ইউজ করা যাবে। নেলসন ম্যান্ডেলা অনেক আগের স্টোরি, সো অবশ্যই যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগের, মানে হিস্ট্রিক্যাল ব্যাপার, ঐতিহাসিক ঘটনা, এগুলোতে অবশ্যই V2 ইউজ করা যাবে। ওকে, এবার দেখো, অবশ্যই বক্স আঁকতে হবে, নো বক্স নো মার্কস। মার্কস মানে মার্কস যদি পাইতে চাও বক্স আঁকতে হবে, বক্স না আঁকলে 0 পাবা। আচ্ছা, এবার রং অ্যাপ্রোচ ফর স্টুডেন্ট। এবার হচ্ছে স্টুডেন্টরা যখন ফ্লো চার্ট আঁকতে যায়, তোমরা কখনোই এই লেফট টু রাইট ট্রাই করবে না, মানে বাম থেকে ডান দিকে কখনো যাবে না, সবসময় টপ টু বটম, উপর থেকে নিচের দিকে যাবা। এই তুমি যদি লেফট থেকে রাইট যাও, এটা রং অ্যাপ্রোচ, এটা রং অ্যাপ্রোচ, এটা ভুল পদ্ধতি স্টুডেন্টদের ক্ষেত্রে। কারণ খাতায় তুমি পর্যাপ্ত জায়গা পাবা না বাম থেকে ডানে, মানে খাতার বাম সাইড থেকে ডান সাইডে যদি তুমি যেতে চাও, মানে এই যে যেভাবে আছে এইভাবে করতে গেলে তুমি কখনোই 6টা ছকে প্রপার অ্যান্সার লিখে পারবা না। 1-2 জন পারতে পারো, তবে এটা ভুল পদ্ধতি। সঠিক হয়ে হচ্ছে আপ টু ডাউন, উপর থেকে নিচের দিকে যাওয়া। যেমন এই যে এখানে অ্যান্সারটা করা আছে, দেখো, উপর থেকে, টপ থেকে বটম, উপর থেকে তুমি নিচের দিকে নেবা, এই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার। জিনিসটাও সুন্দর হবে, দেখতেও ভালো হবে, পারফেক্ট একটা ফ্লো চার্ট হবে। কিন্তু বাম থেকে ডানে দিতে গেলে অনেক গিজি গিজি হয়ে যাবে লেখাগুলা, ক্লিয়ার? আর ওইটা স্যাররাও সাজেস্ট করে না। স্যাররা এখন বলো যে ভাইয়া তাহলে স্যাররা কেন বাম থেকে ডানে দেয়? প্রশ্নে স্যাররা বাম থেকে অবশ্যই ডানে দেয় এবং দিবে, কারণ প্রশ্নে এত জায়গা নাই যে এতখানি জায়গা পরীক্ষার প্রশ্নে স্যাররা নিয়ে নিবে। আমার কথা কি তোমরা বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। প্রশ্নে কি দেয়া থাকবে? প্রশ্নে এইভাবে দেয়া থাকে অনেক সময়, তবে ম্যাক্সিমাম জায়গায় এরকম দেয়া থাকে প্রশ্নে, ঠিক আছে, বাম থেকে ডান। কিন্তু অ্যান্সারটা আবার বাম থেকে ডান হবে না, অ্যান্সারটা হবে টপ টু বটম। বাম থেকে ডানে দিলে তোমার প্রচুর ঘিজিমিজি হবে, 6টা টেবিলই, আর কেউই এটা সাজেস্ট করে না। এন্ড স্যাররা পরীক্ষার প্রশ্নে তো আর এত জায়গা নেই যে 6টা খুব ফাঁকা রেখে স্যাররা একটা জায়গা দিয়ে দিবে পরীক্ষার প্রশ্নে, এটা স্যাররা কখনোই করবে না। প্রশ্ন এমনই হবে, কিন্তু তোমার অ্যান্সারটা টপ টু বটম হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এটা কি আমি বুঝাইতে পারলাম সবাইকে? এই পর্যন্ত যা বলছি বুঝছো সবাই? জি স্যার, বুঝছি। আরেকবার এই যা যা পড়ছি ফ্লোচার্ট নিয়ে এটা একটু রিভিশন দিব, রিভিশন দিয়ে আমরা আবার শুরু করব। ক্লিয়ার? মানে আমরা প্যাসেজে চলে যাব ডিরেক্ট। সো ফ্লো শব্দের অর্থ, ফ্লো চার্ট তোমাদের পরীক্ষাতে আসবে 2 দাগে, মার্কস হচ্ছে 5। ফ্লো চার্টে ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা। ফ্লো শব্দের অর্থ কি? প্রবাহ বা ধারাবাহিকতা। শোয়িং বা, এবার কিসের প্রবাহ বা কিসের ধারাবাহিকতা? প্যাসেজ থেকে যা মনে চায় তাই দিয়ে দেবো 5 লাইন, নাকি কোনটা? ভাইয়া যেটা চাইবে সেটা। একটা প্যাসেজের মধ্যে 3-4 রকমের ইনফরমেশন থাকবে, 3-4 ধরনের তথ্য থাকবে, কিন্তু আমি একটা পার্টিকুলার ইনফরমেশন, পার্টিকুলার টাইপের ইনফরমেশন দিব যেটা স্যার আমাকে দেখাইতে বলছে, যেটা স্যার আমাকে শো করতে বলছে। তো শোয়িং বা হাইলাইটিং শব্দটার পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে প্যাসেজের, শুধু সেই বিষয়টাতে আমরা আলোকপাত করব, প্যাসেজের মধ্যে থেকে শুধু সেই বিষয়টাই আমরা তুলে আনবো। অ্যান্সার হিসেবে সবসময় অবশ্যই শর্ট নোট বা শর্ট পয়েন্ট, মানে সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে হবে। কখনো কোনো সেন্টেন্স মানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, এইভাবে সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করা যাবে না, শুধু শর্ট পয়েন্ট বা শর্ট নোট। গাইস, এটা হচ্ছে তোমাদের যারা ফেসবুক লাইভে দেখতেছো তাদেরকে বলছি, এটা হচ্ছে 2023 ব্যাচের ইংলিশ প্রাইভেট ব্যাচ, পেইড ব্যাচ, যেটা কোর্স ফি 1500 টাকা। আজকে ওদের 3 নম্বর লেকচার। যারা এখনো ভর্তি হও নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এটা প্রাইভেট ব্যাচ, পেইড ব্যাচ, বাট আজকে ক্লাসটা লাইভ সবার জন্য। ওকে, সো নোট বা পয়েন্টটা, স্যার যদি ভার্বের সাথে আইএনজি দেয় তাহলে আমরাও সবার আগে কোনটা ট্রাই করব? B2 নাকি আমরাও তাহলে আইএনজি দিব? কোনটা দিব? আইএনজি দেওয়ার চেষ্টা করব।
স্যার যদি আইএনজি দেয় আমরা আইএনজি দিয়ে ট্রাই করবো, বড় ভাইরা যেদিক যায় বড়রা যেদিক যায় সেদিক যাইতে হয়। স্যার যদি V2 দেয় আমরাও V2 দেওয়ার ট্রাই করবো। স্যার যদি 2+B1 দেয় আমরাও 2+B1 দিব। এখন সব ক্ষেত্রেই যে এমনটা হবে তা কিন্তু না, ভিন্ন কিছু অ্যান্সার হইতেই পারে। ক্লিয়ার? ধরো স্যার একটা প্যাসেজ দিছে, ঠিক আছে, যে স্টুডেন্টদের অ্যাক্টিভিটি, স্টুডেন্টরা কি কি করে। তো স্টুডেন্টরা, স্যার আইডিয়া দিছে যে রিডিং প্রথমটা স্টুডেন্টরা পড়ে, 2 রাইটিং স্টুডেন্টরা লেখে, 3 স্টুডেন্টরা প্লেইং খেলাধুলা করে, ঠিক আছে। এরপরটা আছে স্টুডেন্টরা কোকা কোলা খায়, ঠিক আছে। কোকা কোলা, এখন এটারে কি তুমি কোকা কুলিং দিয়ে দিবা? কোকা কুলিং তুমি দিয়ে দিবা, বা 7 আপ খায় 7 আপিং দিয়ে দিবা? না ভাইয়া। এখন যদি আমরা ওইখানে ভার্ব থাকে ড্রিঙ্ক, তাহলে আমরা ড্রিঙ্কিং দিতে পারি, তাই না? এখন কোকা কোলা তো একটা নাউন, ভার্বের সাথে আইএনজি হয়, নাউনের সাথে কি আইএনজি হয়? কোকা কুলিং হয়, স্কুলিং হয়, ইউনিভার্সিটি একটা নাউন, ইউনিভার্সিটি হয়। বলো 7 আপ, ব্রাজিলের সাপোর্টাররা আবার মাইন্ড করো না, 7 আপিং হয়? হয়? ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, কিন্তু নাউন থাকলে তার সাথে কলেজ একটা নাউন, কলেজের সাথে আইএনজি হয়? হয় না, এরকম আর কি বিষয়টা, বুঝছো? তো স্যার আইএনজি দিছে মানে তো আমরা চোখ বুঝে আবার সব আইএনজি দিয়ে দিব না, যদি আইএনজি হয় তাহলে দিব, না হইলে যেটা শো করতে বলছে সেটা শো করলেই হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরটা হুবহু কোনো সেন্টেন্স কপি করা বা ইউজ করা যাবে না, তবে কিওয়ার্ডস গুলা, মূল শব্দগুলোর ব্যবহার অত্যাবশ্যক। আর অবশ্যই বক্স রাখতে হবে, নো বক্স নো মার্কস। আমার মতো ভুল আর কেউ করো না। তারপরে জীবনে আমি আর কোনোদিন ফ্লোচার্টে ভুল করি নাই, বুঝতে পারছো কি? ওইবার শিক্ষা হয়েছে। আর স্টুডেন্টরা তোমরা সবসময় অ্যান্সার করবা কিভাবে? টপ টু বটম, উপর থেকে নিচের দিকে। আচ্ছা, তো এখন যদি ফ্লোচার্ট আসে, তুমি 1 দাগে এমসিকিউ শর্ট কোশ্চেন অ্যান্সার করছো, 2 দাগে তুমি ফ্লোচার্টে গেলা, গিয়ে সবার আগে তুমি কি দেখবা বলো তো? সবার আগে ফার্স্ট কি নোটিস করবা বলো তো কোশ্চেনে গিয়ে? প্রশ্ন কি আছে? প্রশ্নে কি আছে? হাইলাইটিং এর পরে কি আছে? সবার আগে তুমি নোটিস করবা যে শোয়িং এর পরে কি আছে। কি নোটিস করবা? শোয়িং এর পরে এরপরে কি আছে ওইটা তুমি যখন দেখলা তখন তো তুমি বুঝ। আর প্যাসেজ কমন পড়বেই আমাদের, তুমি গ্যারান্টি দাও এমন কোন প্যাসেজ দিবে না যেটা পাভেল স্যার তাদের স্টুডেন্টদের পড়ায় নেই। তোমাদের আমি কোনো কিছু বাদ রাখবো না, বুঝতে পারছো? মাস্ট কমন পড়বেই, গ্যারান্টি। প্যাসেজ এমন প্যাসেজ আসবে না যেটা তুমি পড়ো নাই বা পারো না, বা দেখে মনে হয় ভাই কি প্যাসেজ দিছে, কোন জায়গাতে দিছে, এরকম কখনই না। 100% কমন পাবা তোমরা আমার স্টুডেন্ট, ট্রাস্ট মি, ঠিক আছে? সো প্যাসেজ অলওয়েজ কমন হবে। তুমি দেখা এবার যেটা চাইছে প্যাসেজের ওই বিষয়গুলো তখন তোমার মাথার মধ্যে ক্লিক করবে যে এই প্যাসেজে এই রিলেটেড এইটা এটা আছে, সেই পয়েন্ট 5টা আমি লিখে দেবো 5 এ 5 মার্ক। আগে 10 মার্ক ছিল, এখন 5 মার্ক। ক্লিয়ার? ওকে, এখন আর্জেন্টিনা ব্রাজিল বিতর্ক শুরু হয়ে গেছে, দরকার নেই, আমরা পড়ি। আজকে আর্জেন্টিনার খেলা আছে, সবাই দোয়া করে। ওকে, তো এই যে 10টা সাজেশন যেটা ফ্লো চার্টের, এই 10টার মধ্যে থেকে তোমরা কমন পাবা। এই 10টা টানা ঠুটস্থ করে ফেলবা, প্রি টেস্টে, টেস্টে, বোর্ডে 3 জায়গায় কমন পাবা। আর এর বাইরে থেকে আসলে এই যে নিয়ম শিখাইছি এই নিয়ম ফলো করবা। আর এই পিডিএফ আমি সবাইকে দিয়ে দিব না, এটা সবাই পেয়ে যাবা। ওকে, তো চলো আমরা এখন প্র্যাকটিসে যাই। ঠিক আছে, আমরা এখন প্যাসেজ পড়বো। সবাই বের করো ইউনিট 1 এর লেসন 2 বই বের করো সবাই, ইউনিট 1 লেসন 2। নেলসন ম্যান্ডেলা বের করো সবাই, ইউনিট 1 লেসন 2। দেখা যায়? দেখো, নেলসন ম্যান্ডেলা 2013 সালে মারা যায়। ওকে, বের করেছে সবাই? স্ক্রিন কি দেখা যায়? বইয়ের স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে, ভাইয়া দেখা যাচ্ছে। সবাই আসো এখানে, ইউনিট 1 লেসন 2 এইটা দিয়ে আমরা প্যাসেজ পড়ে স্টার্ট করব আজকে। ঠিক আছে, প্যাসেজটা পড়ে আমরা এটার এমসিকিউ পড়বো, এমসিকিউ এর পরে শর্ট কোশ্চেন পড়বো, শর্ট কোশ্চেন পড়ে আমরা এটার ফ্লো চার্টও পড়বো। ক্লিয়ার? কারণ এইটা ইম্পর্টেন্ট, টপ 10 সাজেশন এটা আমি দিয়েছি। এটার এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসতে পারে এবং এটার ফ্লো চার্টও আসতে পারে, সো বাদ যাবে না কোনো শিশু। তো আমরা এই 3টা জিনিসই পড়বো। আমার কথা ক্লিয়ার?
বুঝছো হ্যাঁ ভাইয়া সবাই? ক্লিয়ার, ভাইয়া ক্লিয়ার। ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, ইনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এখন সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, এটা তার সর্বশেষ পরিচয় জীবনে। এর আগে তিনি আর অন্য কিছু ছিলেন, ভিন্ন কিছু ছিলেন, যুদ্ধ করতে 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 তারপরে গিয়ে পরবর্তী জীবনে প্রেসিডেন্ট হয়। যুদ্ধটা কিসের বিরুদ্ধে? বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য কি? শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, সাদা মানুষ আর কালা মানুষের অধিকারের পার্থক্য। যারা সাদা, একটা উদাহরণ দিই সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্যের। সাদা আর কালা, ধরো একটা বাস একটা জায়গা থেকে ছাড়ে, ধরো একটা বাস স্ট্যান্ড থেকে একটা বাস ছাড়বে, তো ওই বাসে আগে এসে শ্বেতাঙ্গরা বসবে। আগে এসে শ্বেতাঙ্গরা সবাই বাসে ঢুকবে, বসবে, তারপরে কৃষ্ণাঙ্গদেরকে ওই বাসে ঢুকতে দেওয়া হবে। ঢুকে যদি কোনো সিট থাকে শ্বেতাঙ্গরা বসার পরে, তাইলে কৃষ্ণাঙ্গরা বসবে। আর যদি ওই বাসে কোনো সিট না থাকে, তাইলে মানে যদি শ্বেতাঙ্গরা বসে পড়ে, এখন একটা কৃষ্ণাঙ্গ মহিলা উঠছে, মনে করো কৃষ্ণাঙ্গ মহিলাটা প্রেগনেন্ট, একটা কৃষ্ণাঙ্গ মহিলা উঠছে, সে প্রেগনেন্ট, সে প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সে বাসে বসতে পারবে না যদি কোনো শ্বেতাঙ্গ মহিলা বা পুরুষ ওইখানে থেকে থাকে। যদি সিট ফাঁকা থাকে তাহলে বসতে পারবে, কিন্তু কোনো শ্বেতাঙ্গ উঠে কোনো কৃষ্ণাঙ্গ মহিলা ইভেন যদি সে প্রেগনেন্ট হইতো তবুও তাকে বসতে দেওয়া হতো না। আমার কথা বুঝছো না? বুঝো না? আগে শ্বেতাঙ্গরা বসবে আর চায়ের কাপ, বুঝতে পারছি। চায়ের কাপ শোনা আগে শ্বেতাঙ্গরা বসবে, তারপরে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই পরিমাণ। এবং দেশের ক্ষমতা কোনোদিন শ্বেতাঙ্গদের হাতে দেয় নাই। নির্বাচন থেকে শুরু করে কোনো কিছুতে শ্বেতাঙ্গরা কোনোদিন আসতে পারে নাই। সরি, শ্বেতাঙ্গ বলছি, কৃষ্ণাঙ্গরা মানে যারা কালো, তারা, ক্লিয়ার, কখনোই তারা আসতে পারে নাই। একমাত্র কেন? মেধার কারণে না। কিসের দিক থেকে তারা পিছিয়ে? স্কিন, চামড়ার কালারের কারণে। তো এটা কত বড় একটা অন্যায়, ইনজাস্টিস, ক্লিয়ার, এরকম আর কি। সো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথেইড ফাইটার টু প্রেসিডেন্ট, যে ছিল অ্যাপারথেইড মানে বর্ণ বৈষম্য যোদ্ধা থেকে প্রেসিডেন্ট। ফ্রম আর টু এদেরকে কি বলে? প্রিপোজিশন। ফ্রম মানে হতে, আর টু মানে দিকে বা প্রতি। সো অ্যাপারথেইড ফাইটার, বর্ণ বৈষম্যের যোদ্ধা থেকে একজন প্রেসিডেন্ট হয়েছে। বর্ণ বৈষম্যের যোদ্ধা থেকে একজন প্রেসিডেন্ট। এই ফাইটার এটা একটা নাউন, অ্যাপারথেইড এটা মানে বর্ণ বৈষম্য, কিন্তু এটা এখানে অ্যাডজেক্টিভ। কি ফাইটার? অ্যাপারথেইড ফাইটার, ক্লিয়ার? ওকে, সো 15 ডিসেম্বর 2013, 2013 সালের 5 ডিসেম্বর, ঠিক আছে? 2013 সালের 15 ডিসেম্বর, 5 ডিসেম্বর আছে। এই নিউজটা কেন 15ই ডিসেম্বর? এটা রয়টার্স একটা পত্রিকা, এই রয়টার্স পত্রিকার সাউথ আফ্রিকা থেকে নিউজটা করা হয়েছে। যেমন সিএনএন, বিবিসির অনেক দেশে অনেক অফিস থাকে, রয়টার্স এর সাউথ আফ্রিকান অফিস থেকে এটা করা। সো 15ই ডিসেম্বর 2013 সালে এটা পাবলিশ হয়। তো 15ই ডিসেম্বর 2013 সালে কেন এটা পাবলিশ হয়, কেউ জানো বা কেউ ধারণা করতে পারো? না ভাইয়া, জানি না ভাইয়া। 5 ডিসেম্বর নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করে। 5 ডিসেম্বর একটা মনীষী যখন মারা যায়, তখন পরবর্তী 20 দিন 1 মাস তার গবেষণা চলে, তাকে নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয় না? হুমায়ুন আহমেদ মারা গেছিল যখন, তো কতদিন ধরে তার স্মৃতিচারণ করা হয় না, এরকম বিষয়টা। সো 15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 5 ডিসেম্বর 2013 সালে নেলসন ম্যান্ডেলা মারা যায়, ঠিক আছে? তারপরে এটা লেখা হয় জোহান্নেসবার্গ মানে রয়টার্স এর জোহান্নেসবার্গ ব্রাঞ্চ বা জোহান্নেসবার্গের অফিস থেকে বলতেছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। গাইডেড মানে নির্দেশ দেয়া, নেলসন ম্যান্ডেলা নির্দেশ দেয়া, পথ দেখানো। আমরা গাইড বই পড়ি না? গাইড মানে কি? মানে গাইড একটা ভার্ব, মানে পথ নির্দেশ করা, ঠিক আছে? সো বের ভিটু, এটা তো অতীতকালীন 2013 সালের ঘটনা। সো নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিল ফ্রম শেকলস অফ অ্যাপারথেইড টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যের এই শেকলস মানে শেকল, এই শেকলস মানে শিকল, শিকল যেটা থাকে না, মানুষ তালা মারে বাইক থেকে, এগুলো তালা মারার যে শিকল। সো বর্ণ বৈষম্যের শিকল থেকে বেরিয়ে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সে পথ দেখিয়েছিল, পথ নির্দেশ করেছিল দক্ষিণ আফ্রিকাতে। ফ্রম অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যের শিকল থেকে বেরিয়ে বহুজাতিক গণতন্ত্র। বহুজাতিক গণতন্ত্র কি? শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সহ যারা যত জাতি আছে সাউথ আফ্রিকায় সবার সমান অধিকার থাকবে।
সবার মতামতের সমান গুরুত্ব থাকবে, সবার মৌলিক চাহিদা সমান হবে, একই রকম হবে, এইটা মানে একই পরিমাণ পাবে সবাই, এটা হচ্ছে বহুজাতিক গণতন্ত্র। তো এরপরে অ্যাজ অ্যান আইকন অফ পিস, এবং সে ছিল একজন শান্তির প্রতীক। আইকন মানে প্রতীক, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, এটা নাউন, আইকন মানে প্রতীক, এটা একটা অ্যাডজেক্টিভ, পিস মানে শান্তি, অ্যান্ড এবং রিকনসিলিয়েশন, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো বলতেছিল নেলসন ম্যান্ডেলা এসেছিল একজন শান্তির দূত হিসেবে, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পুনর্মিলনেরও, মানে সে ছিল শান্তি এবং পুনর্মিলনের প্রতীক এক কথায়। পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, পিস মানে শান্তি আর রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, রিইউনিয়ন যেটাকে বলে কি পুনর্মিলন, কাদের কাদের মিল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সহ সবাই একসাথে মিলেমিশে, তো এই পুনর্মিলনের প্রতীক। হু কেম টু এমবডি, এমবডি মানে কোনো কিছুকে প্রকাশ করা, মূর্ত প্রকাশ করা, মানে আগে জিনিসটা মনে মনে ছিল এখন সেটা বাইরে আনা, বহিঃপ্রকাশ ঘটানো। তো হু কেম টু এমবডি, যে এসেছিল বহিঃপ্রকাশ ঘটাতে, কিসের, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী ন্যায় বিচারের যে সংগ্রাম সেইটাকে মূর্ত প্রকাশ করতে সে এসেছিল। মানে পৃথিবীব্যাপী জাস্টিস, জাস্টিস মানে কি ন্যায় বিচার, এর অ্যান্টোনিম কি ইনজাস্টিস, কোনটা ইনজাস্টিস। তো এই ইনজাস্টিস যেটা পৃথিবীব্যাপী যে অন্যায় অবিচার, এটার বিরুদ্ধে যে সংগ্রামটা, বা ন্যায় বিচারের পক্ষে, ন্যায় বিচারের জন্য যে সংগ্রামটা, এটাকে এমবডি করতে, মূর্ত প্রকাশ করতে, ঘটাইতে আসছিল কে, নেলসন ম্যান্ডেলা। এই লাইনটা কি বুঝছো তোমরা এটা, নাকি বুঝো নাই? ক্লিয়ার সবার? নিয়ারলি 3 ডিকেডস, সে প্রায়, নিয়ারলি মানে প্রায়, ইমপ্রিজন মানে কারাবন্দী ছিল, প্রিজন মানে জেলখানার, ইমপ্রিজন্ড মানে কারাবন্দী। তো সে কারাবন্দী ছিল 3 ডিকেডস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছিল 1 ডিকেড মিনস, বা এ ডিকেড মিনস, এক ডিকেড বা এক দশক বলতে কি বোঝায়, 12 বছর, 10 বছর, 25 বছর, 10 বছর, কোনটা 10 ইয়ার্স। তো এ ডিকেড মিনস 10 ইয়ার্স, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসলে ইংলিশে, এই প্যাসেজ থেকে নেওয়া। সো ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেডস, 3 দশকের কাছাকাছি সে জেলবন্দী ছিল। ফর হিজ ফাইট, কি কারণে, ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এই হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে। ফাইট যুদ্ধ করছিল, এগেইনস্ট মানে বিরুদ্ধে, এগেইনস্ট একটা প্রিপজিশন, কিসের বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বুঝো, মেজরিটি আর মাইনরিটি। ধরো একটা দেশ সাউথ আফ্রিকা, যার 20% মানুষ মাত্র হোয়াইট সাদা শ্বেতাঙ্গ, আর 80% মানুষ কালো কৃষ্ণাঙ্গ, কিন্তু ওই 80% কে শাসন করত ওই 20% শ্বেতাঙ্গ। বুঝছো না বুঝো নাই? তাহলে এখানে মেজরিটি কারা, মেজরিটি কারা, কৃষ্ণাঙ্গরা, মাইনরিটি কারা, আর মাইনরিটি কারা, কম কারা, শ্বেতাঙ্গরা। তো মেজরিটি মানে সংখ্যা গুরু, আর মাইনরিটি মানে সংখ্যালঘু। তো এই সংখ্যালঘু যে হোয়াইট আফ্রিকানরা, যে শ্বেতাঙ্গ আফ্রিকানরা, এদের বিরুদ্ধে যুদ্ধ করছিল কে, নেলসন ম্যান্ডেলা, যার কারণে প্রায় 3 দশক, 30 বছরের কাছাকাছি সময় তাকে জেলবন্দি থাকতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনো তার দৃঢ় সংকল্পটাকে হারায় নাই। রিজলভ মানে দৃঢ় সংকল্প। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, এই ইমানসিপেশন মানে কি মুক্তি, ফ্রিডম, লিবারেশন। ইমানসিপেশন মানে কি মুক্তি। তো নেলসন ম্যান্ডেলা কখনোই নেভার লস্ট, কখনোই হারায় নাই হিজ রিজলভ, তার দৃঢ় সংকল্পটা। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধ করতে গিয়ে সে কখনো তার মনোবল, তার দৃঢ়তা, তার রিজলভ, সংকল্পটাকে কখনো হারায় নাই। আমরা কোনো কিছু করতে যে সেটা মাঝ পথে ছেড়ে দিয়ে চলে আসি না, অর্ধেক পথে ছেড়ে দিই, না আমার দ্বারা হবে না, আর পারতেছি না। অনেক আন্দোলন বাংলাদেশে শুরু হয়, শেষ পর্যন্ত যায় না, ঠিক আছে, কিন্তু এটা ম্যান্ডেলা এরকম ছিল না, সে কখনোই তার দৃঢ় সংকল্পটা হারায় নাই। তারপর দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, সে ডিটারমাইন্ড ছিল, ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল টু ব্রিং ডাউন, কমাইতে বা দূর করতে, অ্যাপারথেইড বর্ণ বৈষম্যকে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, একটা সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে কি গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ এড়িয়ে গিয়ে কিভাবে বর্ণ বৈষম্য হ্রাস করা যায়, আমি বুঝাই দিচ্ছি লাইনটা। গৃহযুদ্ধ এড়িয়ে গিয়ে, দেখো গৃহযুদ্ধ কি, একটা দেশের মধ্যকার অভ্যন্তরীণ যুদ্ধ, যে যুদ্ধে কোনো বহির শক্তি বা কোনো বিশ্ব শক্তি অংশগ্রহণ করতে পারবে না। ধরো বাংলাদেশে যদি আইন যুদ্ধ লাগে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত সহ আরো দল, এরা যদি যুদ্ধ লাগে, কোনো বহির বিশ্বের শক্তি আইসে এটাতে জয়েন করতে পারবে না, যুক্ত হইতে পারবে না, কিন্তু বাংলাদেশের মধ্যে যুদ্ধ,
অথবা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরা যদি যুদ্ধ লাগে, এটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, এটা হচ্ছে গৃহযুদ্ধ। এটা কি? এটা গৃহযুদ্ধ। নিজের দেশের ক্ষমতা নিয়ে, নিজের দেশের বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে যে যুদ্ধ। এখন দেখো, দীর্ঘদিন ধরে শ্বেতাঙ্গরা ক্ষমতায়, এখন যদি নেলসন ম্যান্ডেলার বক্তব্য শুনে উস্কে যে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের ধরে মারা শুরু করে, তাইলে ওই দেশে একটা সিভিল ওয়ারের সম্ভাবনা ছিল না? গৃহযুদ্ধ বলো। চেষ্টা ছিল যে আমি ব্রিং ডাউন করব, আমি অ্যাপার্থাইডটা, বর্ণ বৈষম্যটাকে কমাবো, হ্রাস করব, দূর করব, কিন্তু গৃহযুদ্ধ না বাধায়া, অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, একটা সিভিল ওয়ার অ্যাভয়েড করে। কারণ কি, ওই দেশের মানুষজন অনেক উগ্র, সাউথ আফ্রিকানরা, বুঝছো? ওরা খাইতে পাক এক না পাক, ওই দেশের গ্যাংস্টাররা AK-47 ঠিকই আতে, বুঝতে পারছো? আমাদের এক বড় ভাই আছে, উনি মিশনে গেছিল ওই সাউথ আফ্রিকান কান্ট্রিজ গুলোতে, তো উনি এসে অনেক স্টোরি শুনছে ওনার কাছ থেকে, বুঝতে পারছো? ওই দেশে খাবার নাই, পানি নাই, তেল নাই, কিছু নাই, কিন্তু ক্ষমতার লড়াই, এই এলাকা আমার, ওই এলাকা তার, ওই এলাকা অমুকের, এরকম অনেক গ্যাংস্টার, প্রচুর গ্যাংস্টার। ওরা সুখ না, এরকম সুখ না, খাইতে পায় না, তেল নাই, পানি নাই, খাবার দাবার নাই, কাপড় চোপড় নাই, কিন্তু ওয়েপন্স ঠিকই আছে, অস্ত্র ঠিকই আছে, AK-47, গানস, অ্যামুনিশনস, গ্রেনেড সবই আছে ওদের, খালি খাওন দাওন, তেল পরন এগুলো নেই, ক্লিয়ার, কিন্তু গানস ঠিকই আছে। সো হিজ প্রেস্টিজ, তো নেলসন ম্যান্ডেলার প্রেস্টিজ এন্ড কারিশমা। কারিশমা কি? কোন একটা মানুষের মধ্যে আকর্ষণীয়তা, অ্যাট্রাকশন, ঠিক আছে? কারিশমা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারিশমাটিক লিডার, একজন আকর্ষণীয় নেতা ছিলেন, মানুষদেরকে মানে মোহান্বিত করে রাখতে পারতো, মোহ, যে তাকায় তাকায় থাকতে, যে ফিদেল ক্যাস্ট্রো একটা কথা বলছে না, যে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, ক্লিয়ার? তো এরকম বিষয়গুলো মানে এর মধ্যে কারিশমাটিক ব্যাপারটা, আকর্ষণীয়তা এমন লেভেলে থাকে, ঠিক আছে? সো এই নেলসন ম্যান্ডেলারও প্রেস্টিজ, তার প্রতিপত্তি, সম্মান এবং তার কারিশমা, তার আকর্ষণীয়তা হেল্প হিম, তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মানুষের সমর্থন যোগাইতে তাকে সাহস জুগিয়েছিল। আমি একটু ফাস্ট পড়াই, ঠিক আছে, অনেক স্লো পড়াচ্ছি। আই হেট রেস ডিসক্রিমিনেশন। তো নেলসন ম্যান্ডেলা তার একটা ভাষণে বলছিল, আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। ডিসক্রিমিনেশন একটা নাউন, যে কোনো শব্দের শেষে যদি TION থাকে সেটা একটা নাউন, TION, SION এইগুলা কোনো শব্দের শেষে থাকলে সেগুলা নাউন। টেনশন নাউন, আবার অ্যাটেনশন, TION, SION যত শব্দের শেষে আছে সব নাউন। সো আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, খুবই তীব্রভাবে, ইন্টেন্সলি একটা অ্যাডভার্ব, মারাত্মকভাবে, তীব্রভাবে আমি ঘৃণা করি বর্ণ বৈষম্যকে। অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এটার সকল প্রকার বহিঃপ্রকাশকে, মানে যেখানে যেখানেই বর্ণ বৈষম্য আছে আমি এটাকে মারাত্মকভাবে, তীব্রভাবে ঘৃণা করি, এটার সমস্ত বহিঃপ্রকাশকে। ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ, যেখানে যেখানে দেখা যায়, ধরো দোকানে গেছো, লাইন, সেখানে আগে শ্বেতাঙ্গদের সুযোগ দেওয়া হয়, এটা একটা ম্যানিফেস্টেশন। বাসে উঠতে গেছো, আগে শ্বেতাঙ্গরা উঠবে, তারপর কৃষ্ণাঙ্গরা উঠবে, আগে শ্বেতাঙ্গরা বসবে, তারপর সিট থাকলে কৃষ্ণাঙ্গরা বসবে। এই যে যে জায়গায় এটার